এমন এক অভাবনীয় ঘোষণা যা ফাঁস হয়ে গেছে, যা সরাসরি কাঁপিয়ে দিয়েছে। ফেক ন্যারেটিভ, সেই ন্যারেটিভের একেবারে পোল খুলে দিয়েছে, সবার রাতের ঘুম হারাম করে দিয়েছে। ন্যারেটিভের উপর একটা বিশাল চাপেটা তাহার। তো দিন শেষে একটা সুসংবাদ হচ্ছে যে সম্প্রতি তিনি এই যে জাপান সফরে আছেন, সেখানে গিয়ে বাংলাদেশের জন্য অনেক কিছু তিনি কিন্তু আসলে নিয়ে আসতেছেন। এটাও সত্য, বিলিয়নস অফ ডলার ইনভেস্টমেন্ট বা সহযোগিতা, এর পাশাপাশি একটা ভালো চুক্তি হয়েছে। জাপানের সবচেয়ে বড় জিনিস যেটা দরকার সেটা নিয়ে আসছেন। দর্শক, জাপান সফর শেষে বাংলাদেশের মাটিতে পা রেখে হুঙ্কার দিয়েছে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। সরকার এখন বেশি বেশি পলিটিসাইজ হয়ে গেছে। এখন পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাছে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। অবিশ্বাস্য জনসমর্থন ও বিরাট রাজনৈতিক শক্তি অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। হ্যাঁ, বিরাট একটা সুখবর। পরিস্থিতি জামাতকে শক্তিশালী বানাচ্ছে। অবশেষে দেশ ছাড়া হলেন বিএনপির খুব পছন্দের একজন রাষ্ট্রপতি, অতি প্রিয় শাহাবুদ্দিন চুপ্পু। ফলে পরিবার সহ যেহেতু তিনি গিয়েছেন এবং লন্ডনে, প্রশ্নটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার, ঘুরপাক খাচ্ছে। তিনি কি ফিরে আসবেন নাকি আসবেন না? দিল্লির মসনদে বসে নরেন্দ্র মোদী হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি তার বহু সাধের চাণক্য নীতি এভাবে দিন দুপুরে মুখ থুবড়ে পড়বে। ভেবেছিলেন ছোট প্রতিবেশী দেশটিকে একটু চোখ রাঙালেই হয়তো সব সুরসুর করে নিজেদের পকেটে চলে আসবে। কিন্তু মোদীর সেই অহংকারে চরম এক চপেটা ঘাত করে বাংলাদেশ দেখিয়ে দিল তারা আর কারো দয়ার পাত্র নয়। 54 বছর 55 বছরে একটাই তো সরকার ছিল, যে সরকার ওনাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছে। হ্যাঁ ভাই, চেয়ারে বসার সঙ্গে সঙ্গেই বলছে, আমাকে অশান্তি দিলে তোমাকে আমি অশান্তি দিব। ওই চিকেন লেগের কথা মনে করাই দিছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। অতি প্রিয় শাহাবুদ্দিন চুপ্পু, তিনি চিকিৎসার জন্য আজ 9 মে শনিবার সকাল 6টায় লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে একটি পত্রিকার সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি দাবি করেছিলেন যে তার নিয়মিত স্বাস্থ্য ফলো আপের জন্য সিঙ্গাপুর যেতে চেয়েছিলেন 2 বার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার 2 বারই তার এই বিদেশ যাত্রা আটকিয়ে দেয়। তার সাথে অনেক অমানবিক আচরণ করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি তিনি অনেক কথা বলেছেন সাক্ষাৎকারে। অবশেষে বিএনপি সরকার তার সেই মনোবাঞ্ছা পূর্ণ করলো, তিনি চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে চলে গিয়েছেন। এখন একটা প্রশ্ন এখানে আসতে পারে এবং জনমনে এই প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে। এই যে শাহাবুদ্দিন আহমেদ তিনি চলে গেলেন, লন্ডনে চলে গেলেন, বিএনপি সরকার সরকারি খরচে, তার পরিবার সহ কিন্তু গেছে, খেয়াল করবেন, রাষ্ট্রপতি পরিবারের সকল সদস্য। তাহলে পরিবার সহ যেহেতু তিনি গিয়েছেন এবং লন্ডনে, প্রশ্নটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার, ঘুরপাক খাচ্ছে। তিনি কি ফিরে আসবেন নাকি আসবেন না? তিনি কি একবারে গেলেন নাকি তিনি রাষ্ট্রপতি পদের লোভে আবার ফিরে আসবেন? অধিকাংশ রাজনীতি বিশ্লেষক যারা, তারা বলছেন যে যেহেতু তিনি দীর্ঘদিন ধরেই যাওয়ার একটা মৌকা খুঁজছিলেন, কারণ তিনি এত পাপ করেছেন, অপরাধ করেছেন, যে তার শেখ হাসিনার যতটুকু অপরাধ, তার অপরাধ শেখ হাসিনার চেয়ে কোনো অংশে কম নয়। কারণ এই বিএনপি সরকারের কথাই যদি বলি, এই শাহাবুদ্দিন চুপ্পু অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি, বিএনপির অতি পছন্দের রাষ্ট্রপতি, তাকে দিয়েই কিন্তু খালেদা জিয়া, তারেক রহমানের মামলাগুলো দায়ের করা হয়েছিল, মামলাগুলো রুজু করা হয়েছিল, চালু করা হয়েছিল, এবং তিনি তারেক রহমান খালেদা জিয়াকে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য সচেষ্ট ছিলেন। শেখ হাসিনা তাকে দুদকে এনেছিলেন, দুদকের চেয়ারম্যান বানিয়েছিলেন। এইখানে এসে তিনি তারেক রহমান এবং খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের যতগুলো মামলা ছিল সবগুলো সচল করেছিলেন। শুধু তাই নয়, এই আমাদের শাহাবুদ্দিন চুপ্পু, আমাদের রাষ্ট্রপতি, বিএনপির অতি পছন্দের রাষ্ট্রপতি, তিনি বারবার জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের খেতাব কেড়ে নেবার জন্য আহ্বান জানিয়েছিলেন। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটি তিনি কখনোই স্বীকার করেন নাই, মানতে চান নাই। শুধু তাই নয়, এই রাষ্ট্রপতি, বিএনপির অতি পছন্দের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি তারেক রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এই যে এত পরীক্ষা তিনি দিয়েছেন শেখ হাসিনার কাছে, এই পরীক্ষায় উত্তীর্ণ হবার পরেই তিনি যখন শেখ হাসিনার পায়ে ছুঁয়ে সালাম করতে গিয়েছিলেন, তখন তিনি তার সালাম নেন নাই। আবার এই সালাম নেন নাই, এটা আবার তিনি বলেছেন
কষ্ট পেয়েছেন, তিনি খুব দুশ্চিন্তায় রাত কাটিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমার সালাম নিলেন না, আমি তার কাছে কোনো অপরাধ করে ফেলেছি কিনা আমি জানি না। সব তার মুখের ভাষা। কিন্তু অবশেষে শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতির আসনে বসিয়ে ওই পদটি অলঙ্কৃত করেছে এবং তার যাবতীয় অপকর্ম এই শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে বৈধতা তৈরি করেছে। তিনটি নির্বাচন করেছে, আমিডামির নির্বাচন, বিনা ভোটের নির্বাচন এবং নৈশ ভোটের নির্বাচন। এই সবগুলোর বৈধতা এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ দিয়েছেন। তো সেই শাহাবুদ্দিন চুপ্পু হঠাৎ করে নির্বাচনের আগ মুহূর্তে বিএনপির কাছে খুবই পছন্দের হয়ে উঠলেন। কেন জানি না বিএনপি তাকে এত পছন্দ করা শুরু করলো যে পৃথিবীর সবকিছু এলোমেলো হতে পারে, সবকিছু ওলট পালট হতে পারে, এই শাহাবুদ্দিন চুপ্পুর ওলট পালট হবার কোনো সুযোগ নাই, তার একটা লোম সোজা করার মতো কেউ নাই। বিএনপি একেবারে সামনে দাঁড়িয়ে গেছে। মহান জাতীয় সংসদে এই শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি রাষ্ট্রপতির ভাষণ দিয়েছেন। বিএনপির নেতা নেত্রীরা তার এই ভাষণের উপরে বিশদ আলোচনা করেছেন, ধন্যবাদ জ্ঞাপন করেছেন। শুধুমাত্র একজন মেরুদণ্ডওয়ালা এমপি এই সংসদে রয়েছেন, আশরাফ উদ্দিন। তিনি বলেছেন, ওই চেয়ারটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ওই চেয়ারটাকে আমি সম্মান জানাচ্ছি, ওই পদটাকে আমি সম্মান জানাচ্ছি, কিন্তু ওই চেয়ারে এই মুহূর্তে যে ব্যক্তি বসে আছে তাকে আমি ধন্যবাদ দিতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। একজন ব্যক্তি বলেছেন। বোধ করি জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এই একজন ব্যক্তি শুধু বুঝেছে, আর বিএনপির বর্তমান যারা এমপি আছেন, মন্ত্রী আছেন, এরা কেউ বুঝেন নাই। জুলাইয়ের চেতনা এদের কাছে কোনো ভ্যালু নাই। আশরাফুদ্দিন আরো কয়েক জায়গায় খুব চমৎকার কথা বলেছেন। বিএনপির ভিতরে বর্তমান 2 জন সংসদ সদস্য, এই আশরাফুদ্দিন আর পঞ্চগড় 1 থেকে নওশাদ জমির, এই 2 জন মোটামুটি বোঝা যাচ্ছে, দেখতে মনে হচ্ছে তাদের ভিতরে মনুষ্যত্ব কিছুটা এখনো জীবিত আছে। যাই হোক, আবার ফিরে আসি রাষ্ট্রপতি ইস্যুতে। শাহাবুদ্দিন চুপ্পু তিনি গেছেন 18 তারিখে তার ফিরে আসার কথা। এই 18 মে 2026 সালে চিকিৎসা শেষে লন্ডন থেকে তার ফিরে আসার কথা। এখন তিনি আদতেও ফিরে আসবেন কিনা, দীর্ঘদিন তিনি যাওয়ার জন্য একটা মৌকা খুঁজছিলেন, পায়তারা করছিলেন। কারণ ওই যে কথা বলতে গিয়ে এত দূর চলে এসেছি, শেখ হাসিনার চেয়ে কোনো অংশে কম অপরাধী তিনি নন, ক্ষেত্র বিশেষ শেখ হাসিনার চেয়ে বেশি অপরাধ তিনি করেছেন। তাহলে তিনি যখন এই পদ থেকে সরে দাঁড়াবেন তখন তো তাকে বেশ কয়েকটি বিচার মোকাবেলা করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খড়গ হস্ত তার দিকে ধেয়ে আসছে, শাপলা গণহত্যার যে বিচার, হত্যাকাণ্ড, এটি তার দিকে ধেয়ে আসছে। জুলাই গণ অভ্যুত্থানে যে 1400-র মতো শহীদ হয়েছেন তাদের আত্মাগুলো এই শাহাবুদ্দিন চুপ্পুর দিকে ধেয়ে আসছে। যে 50,000-এর মতো আহত, ক্ষত বিক্ষত, পঙ্গু, হাত হারা, পা হারা, তারা এই শাহাবুদ্দিন চুপ্পুর দিকে এগিয়ে আসছে। সর্বোপরি আমিডামি ভোটের নির্বাচন, নৈশ ভোটের নির্বাচন আর বিনা ভোটের নির্বাচন, এই 3টি নির্বাচনে তিনি যে মানুষের ভোটাধিকার হরণ করেছেন, মানুষের গণতন্ত্রকে হরণ করেছেন, এই অপরাধ তার দিকে ধেয়ে আসছে। সুতরাং ফাঁসির দড়ি তাকে বলছে যে তুমি যেখানেই যাও না কেন, তুমি যে অপরাধ করেছো এই জায়গা থেকে তোমাকে রক্ষা করার মতো কেউ নাই। একমাত্র আছে বিএনপি, যে তোমাকে সসম্মানে সরকারি খরচে লন্ডনে পাঠিয়ে দিল, তুমি বেঁচে গেলে। ফাঁসির দড়ি তাকে এইভাবে বলছে যে তুমি বেঁচে গেলে, কারণ সরকার তোমাকে সরকারি খরচে পাঠিয়ে দিয়েছে, পালিয়ে যেতে দিয়েছে। যাই হোক, আবারও বলছি, তিনি আদৌ ফিরে আসবেন কিনা এটি দেখার জন্য আমাদেরকে আগামী 18 মে 2026 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এই যে এনসিপি শক্তিশালী হইতেছে, এর পিছনে জামাতের হাত আছে ভাই, এটা মাথায় রাখবেন। জামাতের হাত আছে। জামাত চাইতেছে শক্তিশালী হইয়া দাঁড়াক এনসিপি, কারণ 3টা দল লাগে। হ্যাঁ ভাই, মিনিমাম 3টা দল লাগে একটা দেশকে পরিচালনা করার জন্য। একটা সরকারি দল, একটা বিরোধী দল, আর তৃতীয় শক্তি একটা লাগে। আরো অনেক আছে, সেগুলোর প্রতি সম্মান রেখেই বলতেছি ভাই। হ্যাঁ, ওই যে আনতারিকের একটা দল আছে না, কি যেন নাম দিছি, ভুলে গেছি, ওর দলকেও আমি সম্মান জানাই। ও কাজে লাগে তো, হ্যাঁ, ও কাজে লাগে। কোষা নৌকার মতো বড় নৌকার পিছনে কাজে লাগে। কি কাজে লাগে বুঝা নিয়েন। বড় নৌকা থেকে কোষায় নৌকায় নাই মা কি করে, এটা বুঝা নিয়েন। ওইভাবেই কাজে লাগে। এই ধরনের দলকে আমি সম্মান জানাইতে
দিতে চায়। সব দলেরই রাজনীতি করার অধিকার আছে, কিন্তু ওই কথাটা কেউ মাইনা নিবেন না। ওইটা কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এনসিপি কে পচাইবার জন্য। মানে এনসিপি হলো বেঈমান, যে জামাতের কারণে তারা নিজেরা দাঁড়ায় থাকতে পারছিল এই নির্বাচনে, নাহলে নির্বাচনে হারায় যাইতো, তো দাঁড়ায় থাকতে পারছে নিজের পায়ে জামাতের ব্যাকিং এ। তাদের সঙ্গে বেইমানি করতেছে এনসিপি, এই ন্যারেটিভই তৈরি করতেছে এরা। এগুলাতে কান দিবেন না। বড় ভাই ছোট ভাই একসাথেই আছে, মুরব্বীরা যা বলবে বুদ্ধিমানরা সেই পথেই চলবে, এটা মাথায় রাখেন। এই যে সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে কথা উঠছে না, যে জামাত ছাড় দিতেছে না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দাঁড় করাইতে চায় একটা জায়গা থেকে, জামাত সেটা মাইনা নিতেছে না। এটা মাইনা নিল কি মাইনা নিল না, ওই সময়টা কিন্তু এখনো আসে নাই, তার আগেই আলোচনা চলে আসছে। ওইটা নির্বাচনটা সামনে আসুক, তারপরে হিসাব মিলানো যাবে কে কোন অঙ্কেতে চলে। কিন্তু ওরা একসাথেই আছে, একসাথেই থাকবে, এনসিপি আর জামাত একসাথেই থাকবে। কেন থাকবে বুঝায় বলতেছি। ভাই গ্রামে বাড়ি দেখছেন না, এরকম কিছু কিছু বাড়ি থাকে যে বাড়িগুলাকে বলা হয় ওই যে ওইটা চোরের বাড়ি। গ্রামে আসে না, রাস্তায় হাঁটতে হাঁটতে বলে না কথায় কথায় যে ওই বাড়িটা আছে না ওইটা চোরের বাড়ি। আসলে ঘটনা কি, দেখা গেছে যে 50 বছর আগে এখানে কোনো চোর বসবাস করতো, ও আসলেই চুরি করতো, তারপরে তো চলে গেছে পৃথিবী থেকে। এখন এই বাড়ির ছেলে দেখা গেল যে ডাক্তার হয়ে গেছে বা সোলজার হয়ে গেছে, তারপরেও কিন্তু লোকে বলে ওই যে বাড়িটা ওই বাড়িটা চোরের বাড়ি, এটা বলে। কিন্তু ঠিক তেমনি কিন্তু আমাদের সুশীলরা কিন্তু একটা কথা বলে, সবসময়ই বলে, গত 54 বছর বলতেছে, সামনে আরো বলবে ওই যে ওরা রাজাকার, ওই যে ওরা রাজাকার, এটা বইলা যাবে। কিন্তু বলতে বলতে মুখে ফেনা তুইলা ফেলাবে। এইটা কিন্তু জামাত বুঝে, জামাত বুঝে বলেই বলতো যুবকদেরকে আমরা সামনে দিতে চাই, আমরা পিছনে থাকতে চাই। ব্যাপারটা বুঝছেন, এই এনসিপি কে সামনে দিতে চায় জামাত। এটা একটা মনস্তাত্ত্বিক গেম ভাই, হ্যাঁ ভাই মনস্তাত্ত্বিক গেম। ওদেরকে সামনে দিয়ে দিলে কি হবে, কোনো কারণে উপরওয়ালা যদি ওদেরকে ক্ষমতায় এনে দেয় 5 বছর পর বা যে কোনো সময় ওরা যদি ক্ষমতায় চলে আসে, আর ওদের পিছনে যদি জামাত থাকে, আর এই দেশটাকে যদি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়, তখন কিন্তু আর বলবে না ওই যে ওরা রাজাকার। মানুষ তো নিজের চোখে দেখতেছে জামাত পিছনে থাকা কত সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছে, দেশের টাকার বাইরে যাইতেছে না। শুনছেন না, এক মন্ত্রীর, আওয়ামী লীগের এক মন্ত্রীর 1200 বাড়ি বিদেশে, 1200 বাড়ি ও কবরে নিয়ে যাবে, সব বাড়ি কবরে নিয়ে যাবে। কিভাবে দেশের টাকা মারছে। আর জামাত ইসলাম পাহারা দিয়া যদি একটা সরকার পরিচালনা করতে পারে, তাহলে ওই বদনামটা কি থাকবে? থাকবে না। এটা আমার ব্যক্তিগত মতামত ভাই, হ্যাঁ ভাই ব্যক্তিগত মতামত। কারণ বাংলাদেশের রাজনীতি দেখে আসতেছি, বাংলাদেশের রাজনীতি যা ওই যে পার্শ্ববর্তী দেশের রাজনীতি, ওই একই রাজনীতি ভাই। রাজনীতিবিদরা টাকার কাছে বিক্রি হয়, টাকার কাছে বিক্রি হয়। এই যে শুভেন্দু গরু খাওয়া, 2 বাটি গরুর মাংস খাইছিল, মনে আছে? ওই শুভেন্দু একজন ঘুষ করতো, হ্যাঁ ভাই, ও ঘুষ খাইতেছে, একেবারে গোপন ক্যামেরায় ধরা পড়ছে ও ঘুষ খাইতেছে। এই মিডিয়াতে আইসা মোদিজি ব্যঙ্গ করছে, নিজে ব্যঙ্গ করছে যে ওইখান থেকে টাকা নিতেছে কেমনে, ওই টাকা নিয়ে আবার কিভাবে ঢুকাইতেছে, সবকিছু নিয়ে ব্যঙ্গ করছে। कैमरा के सामने, टीवी कैमरा के सामने कितना लाए हो? अच्छा लाओ लाओ, और ऐसे कुर्ते में रख देते हैं। टीवी पे देखा कि नहीं देखा आपने? और चेहरा कितना भोला भाला था, ऐसा लगता था ये तो रोज की आदत वाले। ওই মোদিজি বলতেছে দেখো কি ভোলা ভালা চেহারা, চেহারা দেখা মনে হইতেছে এটা তার অভ্যাস, পুরনো অভ্যাস, চেহারার মধ্যে কোনো চেঞ্জ নাই। এরপরে এই শুভেন্দুকে ভয় দেখাইলো, ভয় দেখায় বললো যে তুই ওই দল ছেড়ে আমার দলে চলে আয়। তারপরে শুভেন্দু কিন্তু এই দলে চলে আসলো, আজকে মুখ্যমন্ত্রী হয়ে গেল পশ্চিমবঙ্গের। আবার দেখেন ওই শুভেন্দু, যে শুভেন্দু ঘুষখোর, যে শুভেন্দুকে নিয়ে মোদি তামাশা করছে ওপেন স্টেজে, তাকে আবার বুকে জড়াইয়া ধরছে। কেন কথাগুলো বললাম? এই জন্যই বললাম, রাজনীতিবিদদেরকে কিনা যায় ভাই। পার্শ্ববর্তী দেশের এই যে প্রমাণটা দেখলেন কিনা যায়। আমাদের দেশের যদি কারো প্রমাণ চান, আমি প্রমাণ দিতে পারুম না, তবে এইটুক বলতে পারি, রাজনীতিবিদরা মানুষের আবেগ নিয়ে খেলে, হ্যাঁ আবেগ নিয়ে খেলে। ডাক্তার শফিকুর রহমান স্যার তো জাপানে গেছিল, এরপর থাইল্যান্ড গেছিল, তারপরে বাংলাদেশে আসছে। থাইল্যান্ড কেন গেছিল? থাইল্যান্ড গেছিল একটা হাসপাতালে, ওই হাসপাতালে 64টা ভাই বোন আমাদের আছে, 64 জন ভাই বোন এই জুলাই যোদ্ধা। কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই। গত 11-12 মাস যাবত এখানে চিকিৎসা নিতেছে। এক বাবা ডাক্তার শফিক স্যারকে বলছে যে আমার ছেলের সাথে একটু কথা বলেন, কালকেই তার পাটা কেটে ফেলবে। ক্লাস 9-এ পড়ে, মাত্র ক্লাস 9-এ, আগামীকাল তার পা কাটা হবে। কানতে কানতে বলতেছে আমার পাটা আগামীকাল কেটে ফেলবে। তারা আরো কি বলছে জানেন? আমরা সুস্থ হয়ে আইসা আমাদের সেই জুলাই সনদের জন্য আবার রাস্তায় নামবো, প্রয়োজনে একটা হাত যে বাকি আছে ওই হাতটাও দিয়ে দেবো। ওহে সরকার, এই কথাগুলো আপনাদের কানে গেলে কেমন লাগে আপনাদের বলেন তো? ভালো লাগে আপনাদের? আহারে, মানুষের অভিশাপ নিচ্ছেন, অভিশাপ নিচ্ছেন। গতকালকে দেখলাম হাদির বউ রাস্তায় নেমে গেছে। আহারে, যে পর্দাশীল ছিল, কারো সামনে আসতো না, রাস্তায় নেমে গেছে। 6 মাস হয়ে গেছে, বিচার পায় না।
হাদি কিন্তু মরার আগে একটা কথা বলছিল, আমাকে মেরে ফেলুক, কোনো প্রবলেম নাই, আমাকে মেরে ফেলুক, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাকে যারা মারছে তার যেন বিচার হয়। সেই আসামি কিন্তু পার্শ্ববর্তী দেশে বিচারপতির কাছে স্বীকার গেছে সে যে খুন করছে, তারপরও তাকে ধৈর্য আনা হচ্ছে না। কেন আনা হচ্ছে না? কেন তার বিচার হচ্ছে না? তার বিচার হচ্ছে না এই জন্যই, তার বিচার এই জন্য হচ্ছে না, এটা আমার ব্যক্তিগত মতামত। ওই আসামিকে যদি আপনি নিয়ে আসেন কালকে, পরশুদিন থেকে সারা বাংলাদেশে আবার জুলাই জায়গা উঠবে না, আবার ঝড় উঠবে, তো আবার ঝড় উঠবে, ওই ঝড়টাকে থামায় রাখছে, এই জন্যই আনা হচ্ছে না। হাদির বিচার কর। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।